নির্যাতিতা ও ধৃত নিরাপত্তারক্ষীর বয়ানে মিল। নিরাপত্তারক্ষীর ঘরে গণধর্ষণের অভিযোগ। পুলিশকে নিরাপত্তারক্ষীর ঘরের বিবরণ নির্যাতিতার। আরো একবার আপনাদেরকে এবার জানাবো, নির্যাতিতা এবং ধৃত নিরাপত্তারক্ষীর বয়ানে মিল পাওয়া গেছে। নিরাপত্তারক্ষীর ঘরে গণধর্ষণের অভিযোগ সামনে আসছে। প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অমিতের কাছে যাব। অমিত, পুলিশকে নিরাপত্তারক্ষীর ঘরের বিবরণ দেয় নির্যাতিতা এবং সেই মিল কি এবার খুঁজে পাওয়া যাচ্ছে? একেবারেই নির্যাতিতার লিখিত অভিযোগপত্র এবং পুলিশের কাছে যে দেওয়া যে স্টেটমেন্ট বা বয়ান, তার সাথে একেবারে মিল পাওয়া যাচ্ছে পুলিশের হাতে ধৃত বা গ্রেপ্তার হওয়া নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়ের। নির্যাতিতা বলেছিলেন যে ধর্ষণের তিনি শিকার হয়েছেন, সেটি ধর্ষণের প্লেস অফ অকারেন্স এই সিকিউরিটি গার্ডের ঘর। সিকিউরিটি গার্ডের ঘরের বিছানাতেই তার উপরে শারীরিক অত্যাচার, যৌন নির্যাতন, যৌন নিপীড়ন এবং ধর্ষণের ঘটনা ঘটে এবং সেখানকার বিছানা এবং বিছানার পরবর্তী অবস্থায় ঘর কি অবস্থায় ছিল তার যে বিবরণ নির্যাতিতা দিয়েছিলেন, পুলিশ আসার পর নিজের চোখে যা দেখেছিলেন তার সাথে এই ধৃত নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়ের বয়ান কিন্তু মিলে যাচ্ছে। ধৃত পিনাকি জানিয়েছিলেন যে ঘটনার সময় তাকে ভয় দেখিয়ে চমকে বাইরে রেখে দেওয়া হয়েছিল, মানে অর্থাৎ ঘরের বাইরে রাখা হয়েছিল। পরবর্তী সময় অর্থাৎ 10:50 নির্যাতিতা বেরিয়ে যান। 11টার পর এই 3 অভিযুক্ত বেরিয়ে যাওয়ার পর তিনি যখন তার নিজের ওই নিরাপত্তারক্ষীর ঘরে যান, তখন দেখেন বিছানা অগোছালো অবস্থায় রয়েছে এবং বিছানা যে ধস্তাধস্তি যে হয়েছে তার চিহ্ন কিন্তু তার চোখে আসে। তারপর তিনি আর ঘরে ঢোকেননি, তিনি সারা রাত বাইরে কাটিয়েছিলেন। সেক্ষেত্রে নির্যাতিতা যে বর্ণনা দিয়েছিলেন বা যা বিবরণ দিয়েছিলেন প্লেস অফ অকারেন্স অর্থাৎ ঘর সম্বন্ধে বা বিছানা সম্পর্কিত, একই সঙ্গে মিল ম্যাচ করিয়াছে বা মিল পাওয়া যাচ্ছে এই পিনাকি বন্দ্যোপাধ্যায়ের। শুধু তাই নয়, অভিযোগ জানানোর পর পুলিশের তরফে যখন একদম সরাসরি এই ল কলেজে এসে যখন প্লেস অফ অকারেন্স এই গার্ডের ঘরে তারা পুলিশ যখন যায়, তখনও কিন্তু বিছানা ওই একই অবস্থাতেই ছিল, অর্থাৎ অগোছালো এবং সেখানে ধস্তাধস্তি যে হয়েছে বিছানায় চিহ্ন কিন্তু ছিল। স্বাভাবিকভাবে নির্যাতিত বয়ান। অমিত, তুমি সঙ্গে থাকো আমাদের। একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এবার নজর রাখবো কুকীর্তির পর ঠান্ডা মাথায় বাঁচার প্ল্যান। আরো একবার আপনাদেরকে জানাবো, এই কুকীর্তির পর ঠান্ডা মাথায় বাঁচার প্ল্যান ঠিক কিভাবে করলো। গ্রেফতারির আগেই আইনি পরামর্শ মনোজিতের। রয়েছেন আমাদের সঙ্গে অমিত, এই জায়গা থেকে একটু বোঝার চেষ্টা করব কিভাবে ঠান্ডা মাথায় বাঁচার প্ল্যান কষেছিল। দেখো, এই সার্কেলটা যদি তোমাকে দেখতে হয়, ঘটনার দিন অর্থাৎ 25 তারিখ রাতে 10:50 নির্যাতিতা বেরিয়ে যায়। তার আগে তাকে হুমকি দেওয়া হয়েছিল কারো কাছে যাতে কোনো রকম অভিযোগ না করে। এবং আমি এরপরে পরের দিন যদি চলে আসা হয় 26 তারিখ সকাল থেকে নির্যাতিতা এবং তার পরিবারের গতিবিধির ওপরে নজর রাখার কাজ শুরু করে দিয়েছিলেন এই মনোজিৎ এবং তার সহযোগী জাহিদ। তারা থানার আশেপাশে, কলেজের আশেপাশে তারা ঘুরছিলেন, তারা জানার চেষ্টা করছিলেন যে নির্যাতিতা বা তার পরিবারের সদস্যরা থানায় অভিযোগ জানাতে যাচ্ছেন কিনা। যখন তারা প্রায় সুনিশ্চিত হয়ে যান যে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ হচ্ছে বা হতে চলেছে বা হয়ে গেছে, তখন তারা সুকৌশলী এবং ঠান্ডা মাথায় পরবর্তী পরিকল্পনা করা শুরু করেন। কি করেন? আইনি পরামর্শের কাজ। তিনি আইনের ছাত্র, তিনি আলিপুর ক্রিমিনাল কোর্টে তিনি একজন আইনজীবী হিসেবে প্র্যাকটিস করেন। সেক্ষেত্রে তিনি যে অপরাধ করেছেন, এই অপরাধ থেকে বাঁচার ক্ষেত্রে আইনি পরামর্শ ভীষণভাবে জরুরি। সেই জায়গায় তার যে সিডিআর পাওয়া গেছে, অর্থাৎ যে সিডিআর থেকে আমরা প্রথম দিনই খবর করেছিলাম যে ভাইস প্রিন্সিপালকে 26 তারিখ সকালবেলা তিনি ফোন করেছিলেন এই মনোজিৎ। এবার আরও একটি নাম্বারে তথ্য উঠে আসছে, একজন আইনজীবীকে ফোন করেছিলেন এমনটাই সূত্রের দাবি। সেক্ষেত্রে আইনি পরামর্শ নেবার জন্যই ঠান্ডা মাথায় মনোজিৎ এক আইনজীবীকে ফোন করেছিলেন যে কি করা উচিত, কি করবে, কারণ তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে। সেক্ষেত্রে ঘটনা সম্পর্কে হয়তো তিনি বলেছিলেন বা আর কি কথা বলেছে সমস্তটা এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ। তবে সিডিআর বা কল ডিটেলস রেকর্ড যা পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে এখনো পর্যন্ত সূত্রের দাবি একজন আইনজীবীকে তিনি ফোন করেছিলেন আইনি সহায়তা বা আইনি পরামর্শ পাওয়ার জন্য। কারণ তিনি নিজে আইনজীবী, ক্রিমিনাল কোর্টে তিনি প্র্যাকটিস করেন, একজন অপরাধ করেছেন। সেক্ষেত্রে তিনি বুঝতে পেরেছেন যে তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিতে পারে, ভিকটিম অলরেডি থানা পৌঁছে গেছে বা পৌঁছে যাচ্ছে। সমস্তটা যখন তিনি জানতে পারছেন এই নজরদারি বা গতিবিধির উপর নজর রাখার পর, সেই জায়গায় ঠান্ডা মাথায় আইনজীবীকে ফোন করেছেন, তথ্য উঠে আসছে। একদমই অমিত, সিট তদন্তের অগ্রগতির রিপোর্ট তলব করলো কলকাতা হাইকোর্ট এবং সিট তদন্তে আস্থা
নির্যাতিতার বাবার। গত বুধবার সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের অভিযোগ এ নিয়ে জোর তোলপাড় জনস্বার্থ মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার শুনানি হয় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের বেঞ্চে। সেখানে সিট তদন্তের অগ্রগতি রিপোর্ট তলব করে আদালত। কেস ডায়েরিও তলব করা হয়। 10 জুলাইয়ের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দেয় হাইকোর্ট। শুনানিতে এদিন নির্যাতিতার পরিবারের আইনজীবী বলেন, নির্যাতিতার নাম ধাম যেন প্রকাশ করা না হয়, পরিবারকে যেন তদন্তের অগ্রগতি রিপোর্ট দেওয়া হয়। এরপরেই তিনি বলেন, মামলায় যেন নির্যাতিতার পরিবারকে পার্টি করা হয়, শুনানিতে পরিবার যেন বক্তব্য রাখতে পারে। এরপর রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, নির্যাতিতার নাম ধাম বা অন্য কোনো মহিলার ইন্টারভিউ নিয়ে যেন বিভ্রান্তি না ছড়ায়। সমাজ মাধ্যমে বিষয়টি নিয়ন্ত্রণ প্রয়োজন। পুলিশ তদন্তের জন্য সব রকম পদক্ষেপ করেছে। হলফনামা দেখলে আদালত সন্তুষ্ট হবে। এফআইআর হওয়ার 3 ঘন্টার মধ্যে একজন লেডি পুলিশ অফিসার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেন। পুলিশের উপর আমার পূর্ণ আস্থা। লালবাজার যে তদন্ত করছে তাতে পূর্ণ আমার আস্থা আছে। সিট যে গঠন করেছে তাদের যা তদন্ত, তাদের তদন্তের প্রতি আমি খুবই আস্থাশীল। আমি চাই তারা পূর্ণ তদন্ত করে দোষীর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে দিই। আমাদের যা ভিকটিমের সাথে কথা হয়েছে, সিট পুরো কর্পোরেশন করছে ভিকটিমের সাথে। আপাতত সিটের সঙ্গেই ভিকটিমের কথাবার্তা হচ্ছে। মানে কলকাতা পুলিশের ইনভেস্টিগেশনে এখন ভরসা রাখছেন? হ্যাঁ, সন্তুষ্ট এখনো কলকাতা পুলিশের। আমরা আলাদা করে কোনো আবেদন করিনি। আজকে যা মামলা ছিল সেখানে আমরা অ্যাপিয়ার করেছি। 10 তারিখ প্রোগ্রেস রিপোর্টের জন্য রেখেছে। আপাতত ভিকটিমদের সঙ্গে সিট সম্পূর্ণ রকমভাবে সহযোগিতা করছে। 25 জুন সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। গণধর্ষণের অভিযোগে জালে 4। তাদের মধ্যে প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র, এছাড়াও পুলিশ হেফাজতে জায়েব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়। ধরা পড়ে কলেজের নিরাপত্তারক্ষীও। এই ঘটনা তদন্তে গঠন করা হয়েছে সিট। তাদের থেকে রিপোর্ট তলব করল হাইকোর্ট। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। কল্যাণ মদনের কসবা মন্তব্যের জের, যেখানে সেখানে মুখ খোলা নিয়ে কড়া বার্তা তৃণমূলের। মুখ খুলে বিতর্ক না বাড়ানোই কড়া নজর শীর্ষ নেতৃত্বের। ইতিমধ্যেই এই বিষয়ে কড়া বার্তা শীর্ষ নেতৃত্বের। দলীয় নেতা কর্মীদের মুখ না খোলার বার্তা দেওয়া হয়েছে। প্রথম সারির একাধিক নেতাকেও চুপ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যা বলার দলের বাছাই করা নেতারা বলবেন। পার্টি লাইন মেনেই কথা বলার নির্দেশ নেতাদের। অর্থাৎ এবার এই ঘটনায় কল্যাণ এবং মদনের কসবা মন্তব্যের জের, যার জেরে এবার কড়া বার্তা দেওয়া হয়েছে তৃণমূলের তরফ থেকে। মুখ খুলে বিতর্ক না বাড়ানোই কড়া নজর শীর্ষ নেতৃত্বের। রাজ্যের সব কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে। উচ্চশিক্ষা দফতরকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একমাত্র রেজিস্ট্রারের অনুমতি দিলেই ইউনিয়ন রুম খোলা যাবে, নির্দেশ দিয়েছে আদালত। 25 জুন কসবার ল কলেজে গণধর্ষণের অভিযোগ। পড়ুয়াকে ইউনিয়ন রুমে নির্যাতন করা হয় বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার 4। এ নিয়ে জোর তোলপাড়। এরই মধ্যে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে ছিল একটি জনস্বার্থ মামলার শুনানি। সেখানে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দে উচ্চশিক্ষা দপ্তরকে নির্দেশ দেন, রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম চিহ্নিত করে বন্ধ করতে হবে। ইউনিয়ন রুম ব্যবহার করতে হলে প্রিন্সিপাল বা রেজিস্ট্রারের থেকে অনুমতি নিতে হবে। ইউনিয়ন খোলার জন্য থাকতে হবে অনুমতিপত্র। এর আগে আমরা যে জনস্বার্থ মামলা করেছিলাম তাতে রাজ্য সরকার শিক্ষা দপ্তরের থেকে একটি এফিডেভিট দিয়ে জানিয়েছিল রাজ্যে এই মুহূর্তে কোনো স্টুডেন্ট ইউনিয়ন নেই, কোনো স্টুডেন্ট কাউন্সিল নেই। কিন্তু তার সত্ত্বেও সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা স্পষ্ট করে দিয়েছে গোটা ঘটনা ঘটেছে স্টুডেন্ট ইউনিয়ন রুমের মধ্যে। তার মানে স্টুডেন্ট ইউনিয়ন রুম খোলা আছে। গোটা রাজ্য জুড়ে স্টুডেন্ট ইউনিয়নের নামে লাখ লাখ কোটি কোটি টাকা উঠছে। স্টুডেন্ট ইউনিয়ন রুমগুলো যেভাবে চলছে অবৈধভাবে চলছে।
কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের জন্য ইউনিয়ন রুম। অভিযোগ, দীর্ঘদিন ছাত্র সংসদের নির্বাচনই হয়নি, অথচ কলেজে ভর্তির সময় ইউনিয়ন ফি নেওয়া হয়, খোলা রাখা থাকে ইউনিয়ন রুম। হাইকোর্টের নির্দেশের পর ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সরব এসএফআই। হাইকোর্টকে স্বাগত। দীর্ঘদিন ধরে কলেজের ইউনিয়ন রুমগুলো ইউনিয়ন নেই, নির্বাচিত ছাত্র সংসদ নেই, কিন্তু কলেজের পর কলেজে ইউনিয়ন ফিজ নেওয়া হয়েছে। প্রত্যেকটা ক্যাম্পাসে এরকম 3-4টা করে মসজিদ আছে যারা কলেজ চালাচ্ছে, একদম প্রিন্সিপাল থেকে ফার্স্ট ইয়ারের ছাত্র সবাই এদের ভয়ে তটস্থ। এদেরকে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে কলেজ থেকে বার করা উচিত, অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করা উচিত। একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে কোথাও, যে আমরা সন্দেহ আছে, কারণ পশ্চিমবঙ্গে যে রাজ্য সরকার চলছে, তৃণমূল শাসিত যে রাজ্য সরকার চলছে, সেই রাজ্য সরকার হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের কোনো নির্দেশকেই তারা মান্যতা দেয় না। তাই আগামী দিনে কি অবৈধ যে ইউনিয়ন রুম বা ইউনিয়নের ছেলেপুলেরা থাকে তাদেরকে নিষিদ্ধ করতে পারবে আদৌ রাজ্য সরকার? একটা ইউনিয়ন রুম কোনো পলিটিক্যাল পার্টির হতে পারে না। একটা ইউনিয়ন রুম সাধারণ ছাত্রছাত্রীদের জন্য হয় এবং সেটা তারাই নিয়ন্ত্রণ করে। আজকে একটা ইউনিয়ন রুম থেকে একটা সাধারণ ছাত্রের বিভিন্ন রকম কাজ হয়, বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন বিষয়ে স্টুডেন্টস ইউনিয়নে কিন্তু সবার আগে সাহায্যের জন্য এগিয়ে আসে। আমি নিশ্চিতভাবে তাকিয়ে রয়েছি আগামী শুনানি 17 জুলাই যে পরবর্তী শুনানি আছে তার দিকে। নিউজ 18 বাংলা।